প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কিনা পর্যবেক্ষণ চলছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অধীর আগ্রহে অপেক্ষায় ভারত, বললেন দীনেশ ত্রিবেদী। ঢাকা দিল্লির সব ইস্যুই সমাধানযোগ্য। We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh. প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। কাল ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। সরকার প্রধান সহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক। পুলিশি বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা। পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, শহরে বিজেপি মোতায়েন। গ্যাস সংকটে ভোগান্তি চরমে, বৈদ্যুতিক চুলার বিক্রি তুঙ্গে। ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কমায় রোজগারে টান। গ্যাস নাই কোনো জায়গায়, সিরিয়াল ৫-৬ ঘন্টা জায়গা। গ্যাসের জন্য আমরা পাক করতে পারছি না। বেশ কয়েকদিন যাবৎ ইলেকট্রিক চুলার বেচা কিনা কিছুটা বাড়ছে। শিগগিরই শিল্পে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। টেক্সটাইল খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক। এবং ইসিতে দলীয় নিয়োগে প্রশ্নবিদ্ধ হবে স্থানীয় সরকার নির্বাচন। কমিশনের নিরপেক্ষতা নিয়েও জামায়াতের প্রশ্ন। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ইশতিয়াক আহমেদ এবং আমি সুমাইয়া রাত্রি। ব্রিক্সের সদস্য না হয়েও আসন্ন সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। আমন্ত্রণের সাড়া দেওয়ার ব্যাপারে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতীয় হাই কমিশনার জানান, ঢাকা দিল্লি সব বিষয়ই সমাধানযোগ্য। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। হোসেন জাহিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করতে আসেন ইন্ডিয়ান হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঘণ্টা দুয়েক বৈঠকের পর মুখোমুখি গণমাধ্যমের সামনে হাই কমিশনার বলেন, ব্রিক্স সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্ডিয়া সফর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার দেশ। সফর হলে উচ্চ পর্যায়ের বেশ কিছু বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক নানা অমীমাংসিত বিষয় আলোর মুখ দেখতে পারে এমন আশা প্রকাশ করেন হাই কমিশনার। Of course, from our side, I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India. And I'm sure in the near future it will happen. We are very hopeful. There is no problem which cannot be sorted out. With the mutual understanding, ultimately at the end of the day it is people. তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সরকারের সফরের আমন্ত্রণে এখনই সাড়া দেবেন কিনা তা এখনও যাচাই করছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, সার্বভৌম সমতা রেখে সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে ভারত বাংলাদেশের দ্বিমত নেই। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাব। এদিকে 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পা রাখবেন মার্কিন সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বাংলাদেশকে কাছ থেকে বুঝতেই এই সফর বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রথম সফর হিসেবে আমরা ধারণা করছি এটা এক্সপ্লোরেটরি সফর। উনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চাইবেন। কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো সাম গেম নয়। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করতে আমরা কখনো সেটা করব না। এ সময় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের আর্থিক সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। হোসেন জাহিদ, এখন ঢাকা।
কাল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সফরে সরকার প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সার্জিও গোরের। বিশ্লেষকরা মনে করছেন এই সফরে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের চীন ঘনিষ্ঠতা এড়াতে বার্তা আসতে পারে, বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকেও বার্তা যেতে পারে ব্যবসা বাড়াতে নীতিমালা সংশোধনের। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। বয়স কেবল ৩৯। অপেক্ষাকৃত তরুণ বয়সেই ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূতের দায়িত্ব সামলাচ্ছেন সার্জিও গোর। ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক চীন ঘনিষ্ঠতা চিন্তায় ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশ যাতে মার্কিন বলয়ের বাইরে না যায়, এমন বার্তা আসতে পারে সার্জিও গোরের সফরে, তেমনটা মত বিশ্লেষকদের। এই যে সম্পর্ক, সেই সম্পর্কটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিছু উদ্বেগের বিষয় আছে। আমরা জানি যে ভূ রাজনৈতিক বিবেচনায় বা ট্রাম্পের তার যে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক অঞ্চল কিংবা দক্ষিণ এশিয়া বা মধ্য এশিয়া এই অঞ্চলগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কতগুলো অবস্থান আছে। তো সেই অবস্থানের সঙ্গে বাংলাদেশ কতটা অ্যাডজাস্ট করছে সেই বিষয়গুলো হয়তো একটু পরখ করে দেখবেন। বাংলাদেশও এই সুযোগে তার নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে। সার্জিও গোর একই সাথে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল্যায়নে সার্জিও গোরের কাছে গুরুত্ব পাবে ভারতের চোখে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও কূটনীতি, যেমনটি মনে করছেন এই বিশ্লেষক। যেহেতু উনি ভারতের রাষ্ট্রদূত এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটি বাংলাদেশ ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভারত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোয়াড, যে নেতৃত্বে যে কোয়াড আছে তার অন্যতম সদস্য, এবং একই সঙ্গে চীন কেন্দ্রিক যে মার্কিন পররাষ্ট্রনীতির যে লক্ষ্যগুলো আছে এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া, বে অফ বেঙ্গল বা ইন্দো প্যাসিফিক, সেগুলো অর্জন করার ক্ষেত্রে ভারতের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সার্জিও গোরের সফরে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা আছে। এসব বৈঠকে বাংলাদেশি সব পণ্যে সাম্প্রতিক আরোপিত 10% শুল্ক প্রত্যাহার সহ দুদেশের বাণিজ্য সম্প্রসারণে আলোচনা গুরুত্ব পাওয়ার দাবি রাখে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 10% শুল্কের যে বিষয়টা, সেটা যাতে কিভাবে আমরা সুরাহা করতে পারি, এগুলোর দিকে একটু বাংলাদেশের পক্ষ থেকে নজর দিতে হবে বা সেগুলো নিয়ে কথা বলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ, সেটা কিন্তু বাংলাদেশে যে টপ 10 ইনভেস্টিং কান্ট্রি হিসেবে কিন্তু আছে এখনো। তো সুতরাং সেই জায়গাতে কিভাবে আবার তাদেরকে সামনের দিকে নিয়ে আসা যায়, তো সেই জন্য চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যে চীন ঘনিষ্ঠতা মানেই আমেরিকা বিরোধিতা নয়, এমন বার্তা পৌঁছাতে হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। সেদিক বিবেচনায় সার্জিও গোরের সফরকে উপযুক্ত উপলক্ষ হিসেবে দেখার পরামর্শ বিশ্লেষকদের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক এবং চীনের সঙ্গে সম্পর্ক, দুটো কিন্তু সাংঘর্ষিক নয়। হোসেন জাহিদ, এখন ঢাকা। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তিনি। হাজিরা শেষে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালের মামলায় আত্মসমর্পণ করার কথা জানিয়েছিলেন তিনি। তবে এর আগেই গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হলেন সাবেক এই মন্ত্রী। গ্যাস সংকটে বেড়েই চলেছে জনদুর্ভোগ। রাজধানী জুড়ে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সিএনজি চালিত যানবাহন। এদিকে বাসাবাড়িতে গ্যাসের অভাবে রান্না নিয়ে বিপাকে সাধারণ মানুষ। বাধ্য হয়ে ভরসা করছেন বৈদ্যুতিক চুলায়। এর ফলে চুলা বিক্রির সাথে বাড়ছে বিদ্যুৎ খরচ, অথচ আগের মতোই আছে গ্যাস বিল। প্রতিবেদনে নগরবাসীর ভোগান্তির খবর জানাচ্ছেন আত্মজুর রহমান দিব্য। ক্রমেই বেড়ে চলেছে গ্যাস সংকট, এতে ধুঁকছে যানবাহন, ভুগছে জনসাধারণ। এটি রাজধানীর তেজগাঁয়ের একটি ফিলিং স্টেশনের চিত্র। কেউ ভোর 4টা, কেউ 5টা। গ্যাসের জন্য অপেক্ষা করে ক্লান্ত হয়ে দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন চালকরা।
এছাড়া রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনেও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি, আর বাড়তি ভাড়া গুনে চালকদের দীর্ঘ অপেক্ষার মূল্য চুকাচ্ছেন যাত্রীরা। গ্যাসের অনেক ভোগান্তি, তবুও ভোর 4টা থেকে আমরা এখানে সিরিয়াল দিয়ে পাম্পে রয়েছি। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়া, কোনো গ্যাস পাইতেছি না। 2 ঘন্টা বসা ছিলাম, এখন গ্যাসের পাম্পে লাগাইছে, বলতেছে গ্যাস ঢুকবে না, গ্যাস ট্যাঙ্কিও খালি। অপেক্ষা করতেছি যখন গ্যাস আসবে তখন আমরা নিয়ে যাবো। একই চিত্র বাসাবাড়িতেও। রান্নার সব উপাদানই আছে, নেই শুধু গ্যাস। তাই বাধ্য হয়েই বৈদ্যুতিক চুলা ও রাইস কুকার কিনছেন অনেকে। গ্যাসের লাইনে গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং সিলিন্ডার কিনতে গেলে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, দাম বেশি। লাইন আছে আর কি, কিন্তু গ্যাস আসে না, লাইনে আসে না আর কি, আগুনই জ্বলে না। এই কারণে আর কি এখন ইলেকট্রিক চুলা কিনতেছি। দোকানিরা বলছেন, চলমান সংকট শুরুর পর বৈদ্যুতিক চুলার চাহিদা বেড়েছে 30 থেকে 40%। মাসে বিক্রি করতাম 10টা 15টা, এখন আমাদের এমনও দিন যায় প্রতিদিন 10-12টা আমাদের সেল হয়। বেশ কয়েকদিন যাবৎ ইলেকট্রিক চুলার বেচাকেনা কিছুটা বাড়ছে। তবে অস্থায়ী সমাধান হিসেবে বৈদ্যুতিক চুলা ব্যবহার করেও নাখোশ জনসাধারণ। কেউ কেউ বলছেন, সংকট থাকার পরও দিতে হচ্ছে গ্যাস বিল, একই সঙ্গে বৈদ্যুতিক চুলায় রান্নার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। গ্যাস পাই না, কিন্তু তিতাসের গ্যাসের বিল আমাকে পরিশোধ করতে হচ্ছে প্রতি মাসে। রান্নার জন্য বৈদ্যুতিক চুলার ব্যবহার করতে হচ্ছে, সেই জন্য আমাকে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। তাহলে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কেন এই বাড়তি ব্যয় বহন করব? এই অবস্থায় অচিরেই চলমান গ্যাস সংকট সমাধানের আহ্বান সাধারণ মানুষের। আত্মজ রহমান দিব্য, এখন, ঢাকা। এদিকে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাত ও শিল্প উৎপাদনে। দেশের বিভিন্ন জেলায় গ্যাসের স্বল্প চাপে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না চালকরা। ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, আর বাসাবাড়িতেও বাড়ছে ভোগান্তি। বাকিটা বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভাঙা পা আর স্ক্র্যাচের ভরসায় প্রতিদিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের তারাকান্দার সিএনজি চালক আব্দুল হালিম। 7 বছর আগে সড়ক দুর্ঘটনায় ডান পায়ে গুরুতর আঘাত পান তিনি। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় সংক্রমণ ছড়িয়ে এখন পুরো পা কেটে ফেলার ঝুঁকিতে রয়েছেন। তবুও স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতে আহত শরীর নিয়েই সিএনজি চালিত অটোরিকশা চালাচ্ছেন। কিন্তু গ্যাস সংকটে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি। ফলে চিকিৎসা আর সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে হালিমের। আমাদেরকে তারা বাঁচাক, আমি এই পাউডার নিয়ে ভাই গাড়ি চালাই, আমি আর পারি না ভাই, আমার হার্টের সমস্যা হয়ে গেছে, আমি ওষুধ খাইতে পারি না, আমার চলতে খুব কষ্ট হইতেছে ভাই। প্রেশার নাই, গ্যাস বন্ধ, সারাক্ষণ আঙ্গুর বয়ে রেখে পরে নাই, সবগুলান বন্ধ, আঙ্গুর গরিব মাইসার বিশাল কষ্ট হয়ে গেছে লইয়া। শুধু ময়মনসিংহ নয়, প্রায় 2 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলায় একই চিত্র। মধ্যরাত থেকেই ফিলিং স্টেশনগুলোতে লাইনে দাঁড়াচ্ছেন গ্যাস ভিত্তিক যানবাহনের চালকেরা। নগরের 6টি ফিলিং স্টেশনের সবগুলোই বেশিরভাগ সময় থাকছে বন্ধ। কোথাও চাপ এতই কম যে একটি সিলিন্ডারে 50 থেকে 80 টাকার বেশি গ্যাস নেওয়া সম্ভব হচ্ছে না। অল্প সময় সরবরাহের পর ফের বন্ধ হয়ে যাচ্ছে স্টেশন। এদিকে গ্যাসের চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্পাঞ্চল ভালুকায়। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। একই সংকট দেখা যাচ্ছে ফেনীতেও। শহরের বাসিন্দা জয়ানাথ বলছেন, সকালে ঘুম থেকে ওঠার আগেই গ্যাস চলে যায়। দুপুরে সামান্য পেলেও তা দিয়ে হয় না রান্না। শহরের অধিকাংশ এলাকার বাসিন্দা বাধ্য হয়ে কিনছেন এলপিজি সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলা। যদিও লাইনের গ্যাস না পেয়েও মাস শেষে দিতে হচ্ছে বিল। আগে গ্যাস চলে যায়, নাস্তাও বানাইতে পারি না, 8টা 8:30 বাজলে অটোমেটিক চুলা বন্ধ হয়ে যায়। খরচ অনেক বেশি। আগে তো গ্যাসের একটাই আমাদের ওয়ে ছিল, যে লাইনের গ্যাস হলে ছিল। এখন তো লাইনের গ্যাস বাসায় আপনি রাইস কুকার, আপনার ইলেকট্রিক চুলা, পাশাপাশি সিলিন্ডার গ্যাস। সিলিন্ডার না হলে আপনার এগুলো যদি না হয়, বিকল্প এগুলো যদি না রাখি, আমাদের ঘরে আসলে রান্না হবে না। নেত্রকোনায় গ্যাস সংকটে প্রায় 5000 গ্রাহক। বন্ধ হয়ে গেছে জেলার একমাত্র ফিলিং স্টেশনও। আজ 1 সপ্তাহ যাবত এটা একবারে ইন টোটাল বন্ধ, গ্যাস না পাওয়াতে। আজকে বোধহয় প্রায় 10 দিন আমি এখন না খাওয়ার মতো। গৃহস্থালী থেকে পরিবহন আবার শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই প্রভাব ফেলছে চলমান গ্যাস সংকট। দীর্ঘস্থায়ী পরিস্থিতিতে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি অর্থনীতিতেও তৈরি হচ্ছে চাপ। শায়লা নাজনীন, এখন। শিল্প খাতে শিগগিরই গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে টেক্সটাইল খাতের প্রতিনিধি দল জানায়, বিগত আমলে সময়োপযোগী সিদ্ধান্ত না নেয় শিল্প খাতে গ্যাস সংকট হয়েছে। এদিকে ডাবল লিফটিংয়ের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকায় 2টি প্রকল্পের কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সাবির রোজ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্র অঞ্চল, একদিকে কৃষির সম্ভাবনা, অন্যদিকে খরা, পানির সংকট ও জলবায়ু পরিবর্তনের বড় চ্যালেঞ্জ। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সহ উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে ওঠা এই জনপদ এখন দেশের গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদন অঞ্চল। পানির স্তর নেমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই অঞ্চলের সেচ সুবিধা সম্প্রসারণ, টেকসই পানির ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বুধবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি দল। বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, প্রথমে মহানন্দা নদী থেকে পানি খালে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সেচের ব্যবস্থা করা হবে। কৃষকদের দাবি অনুযায়ী এই ডাবল লিফটিংয়ের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে 12,000 কোটি টাকার 2টি প্রকল্পের কাজ দ্রুতই শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা পানি সংগ্রহ করে সেখানে খালে দিব, খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেটাতে পারবো। এর আগে দেশের টেক্সটাইল খাতের সমস্যা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। পরে সংগঠনটির সভাপতি বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত বোধ করছেন। সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলো কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করে দ্রুতই প্রতিবেদন দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সাব্বির রোজ, এখন, ঢাকা। স্থানীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ইসিতে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দুপুরে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগের ফলে স্থানীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারেও ইসির কাছে দাবি জানানো হয়। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত থেকে সরে আগের অবস্থানে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের নেতা গোলাম পরওয়ার। স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করতে 9 প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। আপনারা এটা রিভিউ করেন, আপনারা নির্বাচন কমিশনের মিটিংয়ে এটা পুনরায় বিবেচনা করে এটাকে আপনারা বাতিল করেন, সরকারের কাছে আপনারা এটা বলতে পারেন। 144 ধারা জারি থাকা সত্ত্বেও পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর। এর আগে বিকেল 4টায় মৌলভীবাজার থেকে রওনা দিলে 4:30টার দিকে মূল সড়কে অবস্থান নিয়ে তাদের আটকে রাখে পুলিশ। এর আগে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, এখন কি অবস্থা সেখানে, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। হবিগঞ্জে এনসিপির পদযাত্রার পর জনসভা শেষে যখন সার্কিট হাউসে ফিরছিল তখন এনসিপি অভিযোগ করে যে ছাত্রদল, যুবদল সহ অন্যান্যরা তাদের উপর আক্রমণ চালায় এবং আক্রমণের শিকার হয়ে রাতেই তারা কিন্তু সেখান থেকে মৌলভীবাজার সার্কিট হাউসে এসে অবস্থান করে। যেহেতু
হবিগঞ্জে প্রশাসন 144 দ্বারা জারি করে এবং জারি করার পর থেকে কোনো দলই সেখানে মিছিল মিটিং করতে না পারার কারণে তারা মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করে এবং আজকে দুপুর পর্যন্ত সেখানে অবস্থান করার পর আবারও তারা সার্জিস হাসনাত সহ তাদের নেতৃত্বে তারা আবারও হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এবং শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকার চাকন্যা এলাকায় পৌঁছালে সেখানে পুলিশ তাদের বাধা দেয় এবং দীর্ঘক্ষণ বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে এবং পরবর্তীতে পুলিশের বাধা অতিক্রম করে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু হবিগঞ্জের না গিয়ে তারা বাহুবুল এলাকার মুছাই নামক এলাকায় পৌঁছালে সেখানে আবারও পুলিশ তাদের বাধা দেয় এবং সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে, রাস্তায় তারা অবস্থান করছে। এখন পর্যন্ত তারা সেখানে রাস্তায় অবস্থান করছে। সার্জিস আলম বলছিলেন যে বিএনপি তারা ইচ্ছে করেই তাদের যুবদল এবং ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে তাদের এই পদযাত্রাকে প্রতিহত করার জন্য। যদিও আজকে মৌলভীবাজার থেকে পদযাত্রা করে কুলাউড়া এবং কুলাউড়া পদযাত্রার শেষে রাজনগরে এসে তারা আরেকটি পদযাত্রা করার কথা ছিল এবং কুলাউড়ায় ডাকবাংলা মাঠে একটি জনসভা করার কথা ছিল, কিন্তু সেগুলো তারা বাতিল করে দিয়ে সেখান থেকে আবারও হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পুলিশের সাথে কথা বলে জানা গেছে, তারা বলছে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য তারা মূলত এই বাধা সৃষ্টি করেছে এবং পুলিশ বলছে যাতে করে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য তারা বাধা সৃষ্টি করেছিল এবং এখন পর্যন্ত কিন্তু সেখানে অবস্থান করছেন মুচাইতে। এই ছিল আমার কাছে এনসিপির পদযাত্রা নিয়ে সবশেষ। সিলেটের হবিগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন এম এ হামিদ। এদিকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 4টায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সকাল 10টার দিকে গ্রেপ্তার 4 জনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের কঠোর নিরাপত্তায় চট্টগ্রামে নেওয়া হয়। পুলিশের দাবি, ডেভিড ইমন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ, চান্দগাঁও, পতেঙ্গা, হাটহাজারী ও রাউজান এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। সম্প্রতি চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে দাবি করা চাঁদা না পেয়ে ওই প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী, যিনি কিছুদিন পূর্বে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন, তো তাকে গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। চট্টগ্রামে চলতি মাসে প্রায় 4 গুণ বেড়েছে ডেঙ্গু রোগে, বাড়ছে মৃত্যু হারও। সরকারি তথ্য মতে জুলাইয়ে গেল 2 বছরের চেয়ে এবছর আক্রান্ত বেশি। এমতাবস্থায় আগামী 2 মাস আরও বাড়ার শঙ্কা চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের। তবে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। সঞ্জয় মল্লিকের ছবিতে বাকিটা জানাচ্ছেন শোয়েব রহমান। চট্টগ্রামের হাসপাতালগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু ওয়ার্ডগুলোতে গেল মাসের তুলনায় রোগী বেড়েছে কয়েক গুণ। চাপ সামলাতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল 122 জন। চলতি মাসে তা 4.25 গুণ বেড়ে দাঁড়িয়েছে 457 জনে। এছাড়াও চলতি বছর আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন, যার মধ্যে চলতি মাসেই মারা গেছেন 2 জন। এক সপ্তাহ জ্বর ছিল, কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি না। পরীক্ষার 3টা রক্ত পরীক্ষা করছে, ওখানে রিপোর্ট দেখা গেছে ডেঙ্গু আর টাইফয়েড। জ্বর ছিল তখন, এখন বমি ছিল, বমি বন্ধ হয়েছে, জ্বরটা আজ চলতেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, জুলাই মাসের আক্রান্ত গেল 2 বছরের আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে। 2024 ও 2025 সালে আক্রান্ত ছিল যথাক্রমে 198 ও 430। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর ভরা মৌসুম আগস্ট সেপ্টেম্বরে আক্রান্ত আরও বহুগুণে বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। অল্প জ্বর নিয়েও রোগীর অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টসগুলা তাদের ওরিয়েন্টেশন লস হয়ে যায়, মানে ব্রেইন ধরে ডাইরেক্ট, ওরকম হতে পারে। যেমন আমাদের অনেক রোগী পাচ্ছি চকরিয়া থেকে চলে আসতেছে, কক্সবাজার থেকে, ওই বেল্ট থেকে যারা আসতেছে দেখা যাচ্ছে তাদের স্মৃতিশক্তিগুলা ওরিয়েন্টেশন লস হয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার ও ওয়ার্ড খোলার কথা জানিয়েছে তারা। আমরা উপজেলা পর্যায়ে ডেঙ্গু কর্নারগুলো তৈরি করেছি এবং সেখানে চিকিৎসার সব সরঞ্জাম আমরা ওখানে নিশ্চিত করেছি, যাতে বিনা কারণে যেন কোনো রোগী
আমাদের উপজেলা পর্যায় থেকে রেফার হয়ে জেলা হাসপাতাল অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ বা টারশিয়ারি হাসপাতালগুলোতে না আসে। চট্টগ্রামে এখন পর্যন্ত নগরীর তুলনায় উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তদের বেশিরভাগই পুরুষ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। নগদ টাকার ব্যবহার কমে মোবাইল ব্যাংকিং, কার্ড ও ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার প্রচলন এখন বিশ্বজুড়ে। সেই পথে এগুচ্ছে বাংলাদেশও। সবশেষ বাংলা কিউআর এনে ক্যাশলেস অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এখনও অধিকাংশ মানুষ নগদ লেনদেনে আস্থা রাখেন। তাই ক্যাশলেস অর্থনীতির সুফল পেতে ডিজিটাল অর্থ ব্যবস্থাপনা ও জনসচেতনতার বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। বাকিটা জানাচ্ছেন কামরুল হাসান জনি। পঞ্চগড়ের ষাটোত্তর নারী জুবেদা বেগমের বয়স্ক ভাতা সহজ করেছে মোবাইল ব্যাংকিং। তার মতো প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপন ধীরে ধীরে সহজ হচ্ছে ডিজিটাল লেনদেনে। আমি ব্যাংক টাকা তুলবা যাই লাইন ধরে, এখন তার সুবিধা হয়েছে মোবাইলে টাকা যাইলে আমরা পাচ্ছি। ডিজিটাল লেনদেনে গ্রামের তুলনায় গ্রাহক বেশি শহরে। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে অনেকেই লেনদেন করেন কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ে। কার্ডের মাধ্যমে লেনদেনটা করলে আমাদের চুরি, তারপর বিভিন্ন রকম ঝুঁকিও কমে যায়। বেশি বাজার করতে গেলে অনেক সময় বেশি টাকা ক্যারি করাটা ঝুঁকিপূর্ণ, যার কারণে ওই যে ক্যাশ কার্ডের পেমেন্টটা সহজ হয় আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে শহর ও গ্রাম মিলে বর্তমানে অনলাইন ব্যাংক ও উপশাখার সংখ্যা 16,500-এর বেশি। দেশে গেল 5 বছরে কার্ডে লেনদেন বেড়েছে। ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডের সংখ্যাও 5,10,00,000 ছাড়িয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ, মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ে নগদবিহীন লেনদেনে আগ্রহ বেড়েছে। তবে অর্থনীতি গবেষকরা বলছেন অবকাঠামোগত উন্নয়নে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল লেনদেনের বৈষম্য দৃশ্যমান। আমি মনে করি অবকাঠামোগত গ্যাপটাই একটা বড় বাধা। আর একটা বাধা আছে, সেটা হলো গ্রাম এবং শহরের মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল যেটা লিটারেসি বলে, ডিজিটাল লিটারেসি বলে, এখানে একটা বড় গ্যাপ আছে। নগদ টাকার বাণিজ্য চালু থাকায় সরকার চাইলেও ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ব্যাংক কর্মকর্তা। এই বাণিজ্যের সাথে যারা জড়িত তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাদের কিন্তু হিউজ পরিমাণে কাস্টমার অনবোর্ডিং করেছে। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে সেগুলোর ভিতরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। নগদবিহীন লেনদেনে ব্যাংকগুলোর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করছে বাংলাদেশ ব্যাংক। প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা ব্যাংক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্যাশলেস বা ডিজিটাল ব্যাংকিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাহকদের সুরক্ষা দেওয়া। কিছু ব্যাংক আছে আমাদের যেগুলো টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স, তারা এই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তারাই আসলে লিডিং পজিশনে নিয়ে গিয়ে যখন তারা একটা পর্যায়ে পৌঁছাবে পুরো ব্যাংকিং সেক্টর একসাথে কাজ করতে পারবে। এখনও বেশিরভাগ মানুষের ভরসা নগদ লেনদেন। তাই ক্যাশলেস অর্থনীতির দীর্ঘমেয়াদী সুফল পেতে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জোরালো ভূমিকার পরামর্শ এই অর্থনীতিবিদের। মাঝে মধ্যে সেন্ট্রাল ব্যাংক বা অন্য কেউ দুই একটা পিসমিল স্টেপ নিলে হবে না, তার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। গ্রাহকের অর্থ ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করা গেলে ক্যাশলেস অর্থনীতির সুফল আসবে। তবে সংশ্লিষ্টরা বলছেন ডিজিটাল লেনদেনে আরও উৎসাহ বাড়াতে হবে সাধারণ মানুষের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। প্রায় 19,000 কোটি টাকা বিনিয়োগে ইউএস বাংলার বহরে 2027 সালের মধ্যে যুক্ত হতে যাচ্ছে 21টি বোয়িং উড়োজাহাজ। রাজধানীতে এক অনুষ্ঠানে আধুনিক এসব নতুন উড়োজাহাজ সংযোজনের ঘোষণা দেয় বেসরকারি এয়ারলাইন্সটি। তাদের লক্ষ্য বৈদেশিক মুদ্রা দেশেই রাখা এবং মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালুর পরিকল্পনা। অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতকে সহায়তায় পাশে আছে সরকার। দেখুন তানজিলা খান মিমের প্রতিবেদন।
এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক আকাশপথে যাত্রী সেবা দিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। এই এয়ারলাইন্সটির বহরে প্রায় ১৯,০০০ কোটি টাকা বিনিয়োগে নতুন করে যুক্ত হতে যাচ্ছে ১৫টি বোয়িং 737-8 এবং 6টি বোয়িং 737-800 নেক্সট জেনারেশন সহ মোট ২১টি বোয়িং। বুধবার রাজধানীতে বিয়ন্ড উইথ বোয়িং প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেয় এই বিমান সংস্থা। অনুষ্ঠানে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বোয়িং এর ভাইস প্রেসিডেন্ট সহ এ খাতের বিভিন্ন প্রতিনিধিরা। নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ দেশে রাখা সম্ভব হবে বলে জানান এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। This aircraft will support our expansion program for 2027 by opening new international destinations, increasing frequencies on existing routes, strengthening Bangladesh's connectivity with the global economy. বোয়িং কেনার এই বিনিয়োগ শুধু ইউএস বাংলার জন্যই নয়, বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও সমৃদ্ধ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করেন বেবিচক চেয়ারম্যান। This significant investment reflects confidence in Bangladesh's economic growth and the promising future of our aviation sector. This expansion will enhance tourism, facilitate international trade, strengthen business relations, and provide greater convenience for Bangladesh travelers and expatriates. এছাড়াও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী বলেন, এভিয়েশন খাতকে মাস্টার প্ল্যান হিসেবে নিয়ে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি করা হবে। The government is working to make Bangladesh a regional aviation hub where we are working together. We are preparing an aviation master plan and establishing a pilot training academy. একই সাথে তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে আকাশপথে প্রায় ২.৫ কোটি যাত্রী যাতায়াতের সক্ষমতা বাড়বে। সে সময় ইউএস বাংলার এই যুক্ত হওয়া ২১টি বোয়িং যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে। Hajrat Shahjalan International Airport will be able to serve up to 24 million passengers each year. US Bangla Airlines addition of 21 new Boeing aircraft is an important step to meet this growing demand. প্রবাসী বাংলাদেশিদের চাহিদাকে প্রাধান্য দিয়ে বেসরকারি এই এয়ারলাইন্স 2027 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনাও করছে। নানজিলা খান মিম, এখন, ঢাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে বিকেল 4টায় বৈঠকে বসেছিলেন পরিচালকরা। পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সে পারফর্ম করছে না, বাট দ্য লেভেল অফ যেটাতে আমরা অভ্যস্ত প্রবলি ওই জায়গায় আমরা দেখছি না এখন, স্পেশালি উইথ হিজ ব্যাটিং। আই থিঙ্ক হি ইজ স্টিল ডুইং দ্য বোলিং পার্ট কোয়াইট ওয়েল, বাট অ্যাজ সুন অ্যাজ হি ইজ ব্যাক ইন হিজ ফুল রিদম, Bangladesh will win a lot of games, and এটাতে আমরা absolutely clear থাকতে চাই। I had a discussions with Miraj. He understands the point. আমাদের যে প্রসেসটা মেনটেন করা উচিত ছিল, আমি তার সাথে কথা বলেছি, I explained, he explained, সব কিছু বুঝে, and in agreement from both the side, we have decided this. Again, I have full respect for Miraj, and Miraj in the coming years might get the leadership opportunity again. I'm pretty sure he might get the leadership opportunity again. So Bangladesh's teamer পক্ষতে, Bangladesh's cricket board পক্ষ থেকে the service that he has given for a limited time for as a captain, আমরা এটাকে খুব appreciate করি, and whatever capacity he has given it all, and we have only love and respect towards him. And going forward, the new white ball captain and the test captain, we wish them very well. এখানে তিনটা ক্যাপ্টেনের একটা বড় কনসার্ন যেটা আপনারা রিসেন্ট টাইমসে দেখেছেন, যে কারণে আমি তিন ক্যাপ্টেনের পক্ষে না, বেসিক্যালি দেখেন রিসেন্ট টাইমসে যে একটা ইনজুরিজ হয়েছে,
অনেকগুলো ফাস্ট বোলার্স ইনজুরি হয়েছে। এখন যখন আপনার 3টা ক্যাপ্টেন থাকবে, প্রতিটা ক্যাপ্টেন তার ফরম্যাটে কিন্তু চাবে তার বেস্ট পেস বোলারকে খেলাইতে, সে ওটা ডিমান্ড করে, সেটা চায়। সো এইসব ধরনের অনেক ইস্যুসই ফেস করতে হয় when you have 3 different captains. Now when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. After Zimbabwe, আমার সাথে পুরো কোচিং স্টাফ প্লাস অল প্লেয়ার্সের সাথে মিটিং হয়েছে। আমি তাদেরকে একটাই মেসেজ দিয়েছি আমাদের বোর্ডের পক্ষ থেকে যে ইউ শুড হ্যাভ আ 6 months প্ল্যান, যে 6 মাসে আজকে এখান থেকে কোন জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিম থাকতে হবে, এই জায়গায় এই পুরো একটা প্ল্যান রেডি করে আমাদেরকে দেওয়া। এটা আমাদের বোর্ডের সাথে ওটা অ্যালাইন থাকতে হবে, বিকজ বিগত অনেক সময় বোর্ড আর প্লেয়ার্সদের মধ্যে সামহাও একটা ডিস্টেন্স থাকতো। শস্য কেনাবেচা ও সার বিতরণ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিরোধের জেরে এবার বিক্ষোভের আগুনে ফুঁসছে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। শস্যের বস্তা, বিছানা, রান্নার বাসন আর 1 সপ্তাহের প্রয়োজনীয় খাবার সাথে নিয়ে শহরের দোরগোড়ায় 2000 কৃষক। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথের দখল নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। কৃষকের ভোপাল অভিযান সামলাতে ব্যাপক চাপে মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বাধীন বিজেপি সরকার। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বাকিটা। দিল্লির যন্তর মন্তরের আগুন নিভতে না নিভতেই এবার বিক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশের রাজধানী। পাঞ্জাবের পর নিজস্ব দাবি দাওয়া নিয়ে রাজপথে ভোপালের কৃষক মোর্চা। নর্মদাপুরমের শেঠানি ঘাট থেকে ভোপাল অভিমুখে কৃষকদের এই অভিযাত্রার সূচনা। শুরুতে প্রশাসন মিছিল আটকে দেওয়ার চেষ্টা করলে সেখানেই বসে পড়েন কৃষকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পথ ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। মঙ্গলবার ওবায়দুল্লাগঞ্জ এবং রায়সেন জেলা অতিক্রম করে ভোপাল অভিমুখে এগোতে থাকে কৃষকদের কনভয়। টোল প্লাজা এবং মান্ডিদ্বীপ সীমান্তে পুলিশ আবারও ব্যারিকেড দিলে ফিরে যেতে রাজি হননি কৃষকরা। এরপর গতকাল রাতে ভোপাল লাগোয়া জেলাগুলোতে কৃষকদের এই মিছিল পৌঁছালে সেখানেও মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। একাধিক স্তরের ব্যারিকেড গড়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। আজ সকাল থেকে ব্যারিকেড তুলে দিয়ে রাজপথের দখল নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার অধীনে থাকা কৃষক সংগঠনের সদস্যরা। हमारी मूंग 100% खरीदी हो, यही हमारी मांग है और ई टोकन व्यवस्था सही तरीके से हो। আন্দোলনকারীদের পরিষ্কার বার্তা, কৃষকদের উৎপন্ন মুগ ডালের 100% কেনার আশ্বাস এবং সার সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা ভোপাল ছেড়ে নড়বেন না। কৃষকদের প্রধান দাবি 2023-27 মৌসুমের জন্য 8,768 রুপি দামে সরকারিভাবে প্রতি কুইন্টাল ডাল কিনে নিতে হবে। কৃষক নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার তুর বা মুসুর ডাল শতভাগ সহায়ক মূল্যে কিনলেও মুগ ডালের ক্ষেত্রে মাত্র 25% ক্রয়ের সীমা নির্ধারণ করেছে। তাই অবশিষ্ট 75% ফসল বাধ্য হয়ে খোলা বাজারে জলের দামে বিক্রি করতে হচ্ছে। তবে এই আন্দোলন কেবল আর মুগ ডাল কেনার দাবিতেই সীমাবদ্ধ নয়। ভারতীয় গণমাধ্যমের খবর, ক্ষমতাসীন বিজেপিকে সব দিক থেকে ঘিরে ফেলতে চায় ককরোচ পার্টি। ভারতীয় কিষাণ ইউনিয়নের সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছে সিজেপি। কিষাণ ইউনিয়ন ভোপাল অভিযানে সরাসরি জড়িত না থাকলেও এই আন্দোলন এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর কেন্দ্রীয় সরকারের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আর এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।